তুমি কি ভগবানে বিশ্বাস করো? এইটা ছাড়া যেটাকে আমরা মৃত্যু বলি, এইটাই একমাত্র কনস্ট্যান্ট, আর কিছু কনস্ট্যান্ট নয়। আমি জন্মাবো কিনা ঠিক নেই তো, কিন্তু মরবো এটা কিন্তু শিওর। কাছে একটাই বাটন আছে, পৃথিবী আর বাসযোগ্য না, পৃথিবীকে শেষ করতেই হবে। আর এই নিউক্লিয়ার বোমগুলো বানাতে লেগেছে শক্তি, হনুমানজি। যে আমাদের ফিজিক্সে পড়ানো কি হয়, শক্তির কোনো সৃষ্টি হয় না, শক্তির কোনো মৃত্যু হয় না, শক্তি কোনো আকার হয় না। আমরা কিন্তু হাতে ধরে তাদেরকে সেটা শেখাচ্ছি। তাহলে আমাদেরকে হাতে ধরে কে শিখিয়েছিল সেটা কিন্তু দাদা কেমন আছো? ভালো। আজকের টপিকটা একটু বিশেষ, একটুখানি গল্প করতে পারবো, আর টপিকটা একটুখানি কন্ট্রোভার্সিয়াল হতেও পারে, নাও হতে পারে। তুমি কি ভগবানে বিশ্বাস করো? নির্দ্বিধায়, হ্যাঁ, একদম বিশ্বাস করি। মানে কেমন ভগবান? ওই যাকে আমরা পুজো করি, বা যে আমাদের প্রতিটা ঘরে থাকে, যাকে আমরা যখন দুঃখ থাকে আনন্দ থাকে বিশ্বাস করি, তাকে ডাকি, না ভগবান একটু অন্যরকম, যেটা আমরা জানি না? ভগবান আমাদের আত্মবিশ্বাস দেয়, সেই ভগবানেই আমি বিশ্বাস করি। কারণ প্রত্যেকটা কাজ করতে গেলে একটা আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। আমার মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসবে, আমি পারবো, এটা মনে হবে। ভগবানকে স্মরণ করলে সেইটা হয়। তো এই ভগবানেই বিশ্বাস করি, যেটা আমাকে এই আত্মবিশ্বাসটা দেয়। এমন নয় যে ভগবান মানে যেটা আমরা দেখি, গয়না পরে আছেন, খালি গায়ে আছেন, একটা উড্ডি গায়ে দিয়ে আছেন। ভগবান ওরকমই হতে হবে এরকম আমি বিশ্বাস করি না। ভগবান একটা শক্তি, যেটা আমাদের মনের জোর বাড়ায়, আর আমাদের আত্মবিশ্বাসটাকে একটা চাঙ্গা করে, আর আমাদেরকে চালনা করে ঠিক রাস্তায়। যদিও আমরা সেই মননশীল লোকজন বা মানুষ মননশীল মানে নিজের মনের একটা সৃষ্টি করার ব্যাপারটা থাকে, এটাও তো উনি সেই শক্তিই দিয়েছেন। এই শক্তিটাই ভগবান, যেটা আমি বিশ্বাস করি। আর ভগবানে বিশ্বাস করব না কেন? ভগবান কথাটা যেখান থেকে এসেছে, বা এর যে বর্ণগুলো, লেটারগুলো যেটা বোঝায়, সেটাই নিয়েই তো আমাদের জীবন। আমি ভগবান শব্দটাকে যদি ভাঙি, ভ দিয়ে ভূমি মানে মাটি, আর গ মানে গগন, আকাশের মধ্যে সবটাই আছে, আলো আছে, তাপ আছে, সব রয়েছে। স্বয়ং সূর্য উনি আকাশেই রয়েছেন। তাহলে ভূমি, গগন, বা মানে বায়ু, মানে যেটা আমাদের অক্সিজেন বা যে কোনো ধরনের বায়ু লাগে, আর মানে নীর মানে জল, যেটা আমাদের লাগে। তো এটাকে বিশ্বাস না করলে আমি তো বেঁচেই থাকতে পারবো না। তাহলে ভগবান বিশ্বাস করে সবার, তোরও বিশ্বাস করা উচিত। তবে এখানটাতে আরেকটা জিনিস আমি অ্যাড করি। তুমি যে ভ, গ, বয় আকার ন বললে, ওই বয় আকারের মধ্যে ব আর অ আছে, তো ওই অটা কি আগুনকে সিগনিফাই করছে? হ্যাঁ, তবে আলো, আমরা পঞ্চতত্ত্বকে এখানে ডিফাইন করতে পারছি যে ভগবান তেজ, পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। আলো, এই তেজ, জন্য কি বাচ্চাদের ভগবানের রূপ বলা ক্ষিতি হয়? অফ তেজ মরুদ্বম। এই জন্য কি বাচ্চাদের ভগবানের রূপ বলা হয়? হ্যাঁ, কারণ তাদের জলটা নির্মল জল হয়, মানে নীরের যে জল, বা তাদের মধ্যে যে আগুনটা, সেই আগুনটা পুরো বিশুদ্ধ আগুন থাকে। তো ভগবানের রূপ হিসাবে ধরা হয় এই কারণেই যে একটা বয়সের আগে অবধি তাদের যে সেন্সটা থাকে, যে নার্ভের অ্যাক্টিভিটিগুলো থাকে, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না। সেই জন্যই ভগবানের রূপ দিই। ওটার সঙ্গে ভগবান বিশ্বাস করার ডাইরেক্টলি ওরকমভাবে কোনো লিঙ্ক নেই। ওটা তো আমাদের, ওই যেটা বললাম আমরা মননশীল, তো আমরা ওই হিসাবে ওটা মনন করে নিয়েছি আর কি। আচ্ছা, আমরা ধরে নিয়েছি তার হ্যাঁ, মানে। ধরে নিয়েছি। কিন্তু মানে এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। হ্যাঁ, সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে এই কারণেই যে আমাদের যে মন, আমরা যেটা চিন্তা করি, সেটা তো যে কোনো সময়তে আমরা চেঞ্জ হয়। বাচ্চাদের কিন্তু কনস্ট্যান্ট। আমরা অনেক সময় বলি এই বড় হয়ে গেছে, কিন্তু ওর মনটা কিন্তু খুব পিওর, খাঁটি, মানে বাচ্চা বাচ্চা মন আছে, এরকম বলি না? তাহলে সেই হিসাবে তার মানে যখনই ওরকম থাকবে তখনই সেটা, সে বাচ্চাও হতে পারে, বড়ও হতে পারে। বাচ্চার ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, সব সময়তেই থাকে। খুব কমই দেখা গেছে যে বাচ্চা এরকম নয়। এরকম তো সব সময়তেই বাচ্চা মানেই সে পিওর, খাঁটি। তো ভগবান সেই হিসাবে বিশ্বাস করি। তো খাঁটি কথাটা অনেক সময়তে কাজের ক্ষেত্রে স্বয়ং কৃষ্ণ তো অনেক খাঁটি ছেড়ে অনেক কিছু কাজ করেছিলেন।
তাহলে সেই হিসাবে তো যুদ্ধের সময় ওনাকে ধর্মকে জয় হ্যাঁ। করানোর জন্য অনেক কিছু কাজ করতে হয়েছিল। তো সবসময় খাঁটি মানেই যে ভগবান সেরকম কোনো মানে নেই, কিন্তু শিশু হিসেবে ভগবান সুলভ। হুম হুম। বাহ, এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম জিনিসটা নিয়ে। এবার আমার একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে। দেখো, বিদেশে ভগবানকে নিয়ে অনেক রকমের গবেষণা করা হয়। কেউ কেউ বলছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেমন যদি আমরা যারা এই সো কল্ড পুরোহিত হয় বা হুম। যারা পুজো করে, তারা মানছে যে ভগবান আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি। আর সৃষ্টি। বিদেশি বিদেশি লোকেরা বিশ্বাস করে যে ভগবান মেবি কোনো এলিয়েন, যারা আমাদের সভ্যতাকে তৈরি করেছে। কারণ আমি একটা জায়গায় পড়েছি যে শুক্র গ্রহ পৃথিবীর মানে সূর্যের একটা হ্যাবিটেবল জোন আছে, যেখানে পৃথিবীও আছে, শুক্র আছে। শুক্র খুব ভালো পজিশনে আছে, কিন্তু শুক্র গ্রহ এতটাই গরম যে মানুষ ওখানে থাকতে পারবে না, হুম। এই জিনিসটা। তো অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করে যে মানুষের যে প্রজাতি, তারা মেবি শুক্র গ্রহ থেকে এসেছিল। হুম। কারণ শুক্র গ্রহের তাপ একটা সময় বেড়ে গিয়ে আজকের অবস্থা হয়েছে। আর পৃথিবীর তাপও কিন্তু বাড়ছে, হুম। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হুম। বাড়ছে। হুম। আর ভেবে দেখতে গেলে মানুষই এমন একটা প্রজাতি, যারা যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীর কোনো ক্ষতি হবে না। পৃথিবীর ক্ষতি হবে, কিন্তু সেটা পৃথিবীটা ধ্বংস হওয়ার মুখে যাবে এই রকম ক্ষতি হবে না। কিছুক্ষণের জন্য যে জিনিসগুলো দেখে আমাদের মনে হয় যে এটা ন্যাচারালি এরকম হওয়া হুম উচিত, হুম হুম সেই জিনিসটা বা সামাজিকভাবে এইটা এইটা হতে পারে, হুম হুম। সেইটা শুধু মন্দ হবে, কিন্তু পৃথিবীর প্রকৃতির কোনো রকমের কোনো ক্ষতি হবে না। না, তার মানে পৃথিবী বেঁচে থাকবে। পৃথিবী বেঁচে থাকবে। তো হ্যাঁ। মানুষ কি পৃথিবীর জন্য অভিশাপ? না, কখনোই নয়। যদি সেরকমভাবে দেখা যায় যে আমরা বিজ্ঞানে রিয়্যাক্টার তৈরি করেছি, মানে পারমাণবিক বোমা রিয়্যাক্ট করবে, তো সেটা তো শক্তিকে আরও বেশি বাড়ানোর জন্য আমাদের যেটা দিয়ে, যে এনার্জি দিয়ে, মানে যে এনার্জিটা আমাদের সভ্যতা চালনা করার জন্য দরকার, সেটার বাড়ানোর জন্য কাজে লাগে। হুম হুম। এখন আমাদের মধ্যে সেই চিন্তাটা আছে যে আমরা এটা ভালোভাবে কাজে লাগাবো না বাজেভাবে কাজে লাগাবো। তো সেটা তো আমাদেরই ব্যাপার। এরকম তো ব্যাপার নয় যে ওইটা শুধুমাত্র পারমাণবিক বোমাটা যে ফিউশন, সেগুলো শুধুমাত্র ধ্বংসেরই কাজে লাগে, এরকম তো ব্যাপারটা নয়। ধ্বংসটা ছাড়াও তো সৃষ্টির কাজেও তো লাগতে পারে। এইখানে এনার্জাইজ করার ব্যাপারটা আসে। কারণ আহ, ওই আমেরিকা, ইউরোপ এদিককার অনেক বিজ্ঞানী আছেন যারা আমাদের সভ্যতাটাকে এই এনার্জি কনজামশানের উপরে দাঁড়িয়ে অন্তত 7টা টাইপে ভাগ করেছেন। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আচ্ছা এইরকম করে। তো সেই হিসাবে এনার্জি কনজামশানের যে ব্যাপারটা থাকে, সেইখানে আমরা এখনও 0 টাইপ, মানে আচ্ছা আমরা টাইপ 1এই পৌঁছাতে পারি না। আচ্ছা। আমি ভেঙে বলে দিচ্ছি একটুখানি, এটা অতটা। একটু মানে অডিয়েন্সের জন্য হ্যাঁ, সিম্পলিফাই করে একটুখানি বলো আমি জিনিসটা আমি কি। ভেঙে বলে দিচ্ছি। টাইপ 1 হচ্ছে স্টার্টিং। হুম টাইপ 1 হচ্ছে সেইটা হুম যখন আমি আমার এই যে গ্রহ, যে আমি যে গ্রহে বাস করছি, পৃথিবী আমরা যার নাম দিয়েছি, এই এই পৃথিবীর যে শক্তিটা, সেটা পৃথিবীর মানে প্রকৃতির থেকে যে সব শক্তি, মাটির তলায় হোক বা এখানে যে তাপ শক্তি আমরা পাচ্ছি সৌরমণ্ডল থেকে, সেই সব কিছুটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, চালনা করতে পারবো, আচ্ছা, মানে নিয়ে সব কিছু করতে পারবো। এটা হচ্ছে টাইপ 1। পৃথিবীটাকে আমরা পুরো কন্ট্রোল করতে পারবো তার মানে মানে। পৃথিবীরটাকে নয়, আচ্ছা, পৃথিবীর যে শক্তিগুলোকে। এনার্জিটা আছে, যে এনার্জি, আচ্ছা যে এনার্জিগুলো দিয়ে আমরা তেল তৈরি করি, তাপ শক্তি, আচ্ছা এই সমস্ত শক্তি যেটা দিয়ে আচ্ছা আমরা এই আমাদের সভ্যতাটা চালনা করি, আচ্ছা। সেইটা হচ্ছে, যেটা মানে যে সভ্যতা এটা করতে পারবে, সেটা হচ্ছে টাইপ 1। আমরা আচ্ছা এই টাইপ 1এই এখনও আচ্ছা। পৌঁছাতে পারিনি। এরপরে টাইপ 2 আছে। টাইপ 2 হচ্ছে তারা যারা পৃথিবীর যে শক্তিটা, পৃথিবীর যে সভ্যতা চালনা করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটা সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহ কিংবা কোনো সৌরমণ্ডল, যেমন সূর্য একটা তারার চারিদিকে ঘোরে, সেই তারা মানে সূর্যের কাছ থেকে সেই শক্তিটা নিয়ে আমরা কনজিউম করে সেটাকে কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে টাইপ 2। টাইপ মানে এখানটাতে একটা ব্যাখ্যা এইভাবে দাঁড়ালো যে ব্যাপারটা। প্রথম যারা টাইপে থাকবে তাদের, যদি আমরা ধরে নিই মানুষ, তো মানুষ যখন পৃথিবীর সমস্ত এনার্জিকে নিজের কাজের জন্য ব্যবহার করতে পারবে, তখন মানুষ টাইপ ওয়ানে পৌঁছাবে। হ্যাঁ, মানুষ এখনও সেই টাইপ টাইপ ওয়ানেও ওয়ানেই পৌঁছাতে পৌঁছায়নি। পারিনি। আচ্ছা বলছে টাইপ ওয়ানে পৌঁছাতে গেলেই আমরা যেরকমভাবে মানে বিজ্ঞান প্রযুক্তি যেটা এগিয়ে গেছে সেটাকে তৈরি, মানে যেটাকে কাজে লাগাচ্ছি, সেটা করতে গেলে এমন একটা জায়গায় চলে আসবে
যে তার আগে আমরা নিজেরাই নিজেদের মধ্যে ওইগুলোর বাজে জিনিসগুলো কাজে লাগিয়ে ধ্বংস হয়ে যাব। এরকম এখন বেরোচ্ছে যে মঙ্গল গ্রহে নাকি পৃথিবীর মতন একটি সভ্যতা ছিল, যেটা এতটাই উন্নত ছিল, যেটা প্রায় টাইপ 2টা ছাপিয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছিল। আচ্ছা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা মানে রাখতে পারেনি, মানে মানে মঙ্গল ওটাকে নিতে গ্রহেতে পারে। যদি এলিয়ান থাকতো তারা সূর্য থেকে নিজের শক্তি নিতে পারছিল। হ্যাঁ, এটাকে টাইপ 2 বলে। আমি বলছি, আচ্ছা, শুনলে আরও মানে তোর মানে মানে মাথা ঘুরে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা কতটা ব- আমার তো ইন্টারেস্টিং লাগে। বলো বলো, মানে অডিয়েন্স তো শুনতে হ্যাঁ চাইছে হ্যাঁ, তো অবশ্যই, ব্যাপারটা এক্সাইটেড হচ্ছে জিনিস। টাইপ 3 হচ্ছে সে, হুম যে আমি সৌরমণ্ডল ছাড়া হুম। আরেকটা কোনো এইরকম কোনো সৌরমণ্ডল, মানে আমরা যেমন আকাশগঙ্গা একটা মানে মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ে মিল্কি ওয়ের গ্যালাক্সির মধ্যে পাশে যদি কয়েক, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হ্যাঁ আছে। মানে এইরকম গ্যালাক্সি কয়েক কোটি গ্যালাক্সি এরকম থাকে। আচ্ছা, তো অবশ্যই। এক একটা গ্যালাক্সির মধ্যে কয়েক কোটি সৌরমণ্ডল থাকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে অবশ্যই। এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে টাইপ 3টা সেইটা যেটা আমরা এই একটা গ্যালাক্সির মধ্যে, মানে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, আকাশগঙ্গা গ্যালাক্সির মধ্যে যত সৌরমণ্ডল আছে, আমার এই সৌরমণ্ডলের কন্ট্রোল আমি করতে পারবো। এই সৌরমণ্ডল কন্ট্রোল করার জন্য যে এনার্জি আমার দরকার, সেটা আমি অন্য কোনো একটা সৌরমণ্ডলে চলে গেলাম, সেখান থেকে এনার্জি করে নিয়ে আসলাম। আচ্ছা, তার মানে এটা হচ্ছে টাইপ 3। আচ্ছা। মানে এরপরে যেমন নিশ্চয়ই ব্ল্যাক হোল কিংবা ডার্ক ফ্যাক্টর এগুলো শুনেছিস, হুম হুম আমি হুম হুম। যদি শুনে থাকিস, এরা এরা হচ্ছে টাইম বিয়ন্ড দ্য টাইম। তো এই টাইপ 3 পরে যে টাইপগুলো চলে আসছে, টাইপ 4 5 6 7গুলো, সেইগুলোতে কিন্তু আমি সময় ক্যালকুলেশনের ওই মানে যে রেঞ্জ আছে তার পরে চলে যেতে পারবো। মানে আমি একটা আকাশগঙ্গা, মানে একটা মিল্কি ওয়ে থেকে আরেকটা মিল্কি ওয়ে, মানে একটা সভ্যতা থেকে আরেকটা সভ্যতাতে যাওয়ার রাস্তা, যেটা উইদাউট মানে টাইম হিসাব করে ক্যালকুলেশন করে আচ্ছা, আমরা যেতে পারবো, সেটার জন্য ডার্ক পাথ, মানে যেটা মানে ব্ল্যাক হোলের, ব্ল্যাক হোলের ডার্ক পাথ হ্যাঁ বলেছো, মানে ঠিক বলেছো। এই রকম ব্যাপার, সেখানে একটা আমরা তৈরি করতে পারবো রাস্তা, যেটা দিয়ে চলে আসতে পারবে। এইবার এইখানে তুই ভাব, আমাদের হিন্দু ধর্মের যে জিনিসগুলো বলা হয়েছে এখানে কিন্তু ডাইরেক্টলি তুই যদি রিলেট করার চেষ্টা করিস চলে আসবে। কেন আমি বলছি, প্রত্যেকটা যুগে একজন করে একজন অবতার এসছেন। তিনি কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? তিনি কোথাও থেকে এসছেন, কোনোভাবে পৃথিবীতে এসছেন, তা একজন কারুর মধ্যে সেই শক্তিটা দিয়েছেন। আর বা যদি এই রকমভাবে ভাবিস যে প্রত্যেকটা ধর্মের যারা মানে আমরা অনুসারী হয়েছি, কিন্তু যাকে দেখে অনুসারী হয়েছি, সে বলছে যে আমি কোনো একটা পাহাড়ে গিয়ে সাধনা করেছি, আমি ঈশ্বরের দর্শন পেয়েছি, যিনি এসছেন তার পেছনে একটা বিশাল বড় আলো জ্বলছিল, তিনি এলেন, উপর থেকে নামলেন। তো এটা তো স্পেসশিপের মতন কথাটা আমার কাছে শোনায় না ব্যাপারটা? অবশ্যই। তুই যত মন্দির আছে, যত রকম এই ধরনের কথা আছে, দেখবি সবই স্পেসশিপের মতন দেখতে লাগে। নাহলে মন্দিরটা যে এরকমই হবে, সেটা কে ঠিক করে দিল? কে ঠিক করে দিল? বা প্রত্যেকটা ওই রকম যেটা বলছি, যে এক ওপর থেকে একটা কোনো বার্তা এলো, হুম হুম। বানিয়ে এলো, দৈববাণী হ্যাঁ, যেটাকে বলে। যেটা আলোর মতন করে কিছু একটা এলো, যেটা তো সেটা তো আমাদের রকেট যে চলে, পেছনে তো এরকম আলো নিয়েই, বা একটা আলোর ছটা নিয়েই, বা ধূমকেতু যে চলে, সেটা তো ওরকম আলোর ছটা নিয়েই যায়। তাহলে সেই চিন্তা করে দেখা গেলে এটা স্পেসশিপ নয়, আরও উন্নত ধরনের স্পেসশিপ, যেটা আমরা চিন্তাই করতে পারি না, যেটা মানে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি, একটা সৌরমণ্ডল থেকে আরেকটা সৌরমণ্ডল যাবে, তারা সেই ধরনের টেকনোলজিটা অ্যাডপ্ট করে ফেলেছে, মানে সেই টাইপে পৌঁছে গেছে যে টাইপটা আমি বলছিলাম। হ্যাঁ, আমরা তাদেরকে, তারা তো ওই, আমরা মাত্র 3টে মাত্রার কথা বলছি, আমাদের তো সনাতনে রয়েছে আমরা 64টা মাত্রার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে মাত্রা মানে কিন্তু মাত্রা মানে ডাইমেনশন, ডাইমেনশন, ডাইমেনশনের কথা বলা একদম হচ্ছে, ডাইমেনশন, রাইট। মানে 3D 4D, 3D। আমরা 3D অবধি এসে পৌঁছেছি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা সেই সময়ের মধ্যেই এখনও বিলং করি। তাদের কাছে সময়টা ব্যাপার নয়, তারা সময় সৃষ্টি করে, আরেকটা আকাশগঙ্গা তৈরি করে, সেই জায়গায় চলে গেছে। তাহলে এইবার আসছি ব্যাপারটায়। মানে তুমি এটা বলতে চাইছো যে আকাশগঙ্গা সেই বিংদের কাছে একটা পাওয়ারের সোর্সও হতে পারে? হ্যাঁ, না, আকাশগঙ্গা কেউ তো তৈরি করেছে। হ্যাঁ। তো একটা সিভিলাইজেশন এইরকম কোনো উন্নত থাকতেই পারে, যারা এগুলো তৈরি করে, যারা এগুলো কন্ট্রোল করে, যারা সেই টাইপ 6 টাইপ 7-এ আছে। আমরা তো সেগুলো মানে বুঝতে পারবো না। আমি একটা সোজাসুজি উদাহরণ দিচ্ছি, আমরা 3টে মাত্রা মানে 3 ডাইমেনশনালে আছি। এইবার যদি 6 7 ডাইমেনশন থেকে কেউ একজন
আমার পাশে এসে দাঁড়ায়, সে কিন্তু সময়কে, আকারকে, মানে তার যে শেপ হবে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। আচ্ছা আমাদের হিন্দু ধর্মে আছে তো, আচ্ছা যে হনুমান কি আকারে ওখানে ঢুকে পড়েছিল, ছোট বড় বা অদৃশ্য হয়ে যাওয়া, আচ্ছা জলের ওপর দিয়ে চলে আচ্ছা যাওয়া, তার মানে নিজের ওজনও কন্ট্রোল করার ব্যাপারটা ভেবে দেখ। এগুলো পুরোপুরি ডাইরেক্টলি কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে এখন যেটা রিসার্চ চলছে তার সঙ্গে। তাহলে তারা এই সভ্যতাটা এতটাই উন্নত ছিল যে আমরা সেটাকে চিন্তাই করতে পারি না। মহাদেব কোন ডাইমেনশানে আছেন, তিনি যদি তোর পাশে বসেও থাকেন তুই টের পাবি। না। তাহলে আমাকে সেই মাত্রায়, মানে কুণ্ডলিনী হ্যাঁ। যদি আমি নিজের জাগ্রত করি, তাহলে সেই মাত্রা যদি আমি পাই, হুম। এই রকম করেই কিন্তু আমাদের ইয়েতে আচ্ছা কুণ্ডলিনী কি জিনিসটা? কুণ্ডলিনী হচ্ছে আমাদের শরীরের মানে আমরা যেটা সুষুম্না কাণ্ড বলি, মাথার পেছন থেকে শুরু করে যেখানে মানুষের আগে ল্যাজ বেরোনোর বলে আর কি লোকেরা, তো সেই হিসেবে যেটা থাকে পুরোটা, এটা পুরোটা যদি জাগ্রত করতে পারি তাহলে আমরা অন্তত 5টা ডাইমেনশন করতে পারি। এরকম কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু এই রকম মানুষ এসেছেন, তারা কিন্তু করেছেন, তাদেরকে আমরা মহাপুরুষ বলি। মানে সিদ্ধিলাভ মানে সিদ্ধি এটাকেই লাভ, বলছো? হ্যাঁ। তো সেই মানে সেই হিসাবে গেলে তাহলে আমি ভগবান কাকে বলবো? আমি যেটা করতে পারি না সে সেটা পারে। ভেবে দেখ, আচ্ছা আমরা কিন্তু এখানে পৃথিবীতেও কিন্তু অনেক মানুষকে ওনাকে আমি ভগবান হিসাবে দেখি, বলে না? তাহলে আমি যেটা করতে পারি না সে সেটা করে, হুম তাহলে আমার ক্ষেত্রে ও ভগবান হলো। তাহলে ভগবান তারাই, যেটা আমি করতে পারি না তারা সেটা পারে, তা আমার তারাই ভগবান। এলিয়েন কথার মানে হচ্ছে আমরা যেটা ভেবে বসে থাকি যে এলিয়েন মানে ওই রকম চোখটা বড় বড় হবে, যেরকম দেখায় সিনেমাগুলোতে বা কই মিল গয়া সিনেমাতে জাদু দেখিয়েছে ওরকমই হতে হবে, এরকম তো ব্যাপার নেই। না এলিয়েন তো আমাদের থেকে দেখতে অনেক সুন্দরও হতে পারে, আমরা অবশ্যই নাম হতে পারে। দিয়েছি এলিয়েন, অবশ্যই হতে পারে। তাই না? অনেক সুন্দর দেখতে হতে পারে, অনেক বড়। আমরা তো সনাতনের ইয়েতে তো বলাই আছে, আমাদের পুরাণে এতে বলাই আছে, এক এক যুগে মানুষের আকার, মানে হাইট, দেহের গঠন অনেক বড় ছিল, ছিল তো। তো তাহলে সেখানে আমাদের থেকে অনেক বেশি সুঠাম, অনেক সুন্দর দেখতে, সে পুরুষ হোক নারী হোক, তারা নেই, আমরা কি করে জানবো? আর এই যে ডিপ স্পেসে গেছে যেটা মহাকাশযান, ওখানে গিয়ে যে ছবিটা তুলেছে, তুই ওখান থেকে যদি ওই ছবিটা দেখিস, দেখবি একটা বিন্দুর মতো লাগছে এই পৃথিবীকে। হ্যাঁ, তাহলে এই আমাদের তুমি অস্তিত্ব ভয়েজার 2 কোথায়? এর কথা বলছো? ভয়েজার 2 হ্যাঁ যে হ্যাঁ, বেরিয়ে মানে গেছে। এই একটা বিন্দুর মতো লাগছে। তাহলে আমরা এইটা করছি, তার আর যারা এই ধরনের সিভিলাইজেশনে পৌঁছে গেছে টাইপ 4, টাইপ 6, টাইপ 7-এ, তারা তাহলে আরও কত কী করতে পারে? তারা এখানে আসছে না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে না, তাদের তো দরকার নেই আমাদের সঙ্গে যোগাযোগ করার। যোগাযোগ তখনই করবে যখন তারা দেখবে যে আমাদের মধ্যে কোনো সেই রকম কোনো গুণ বা কিছু, মানে আমি ভগবানকে পাবো। এলিয়েন মানেই যে ওরকম দেখতে হবে, আমরা মানে এলিয়েন আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আর এই এত বড় বিশ্বব্রহ্মাণ্ড, তার মধ্যে এত গ্যালাক্সি, হ্যাঁ, তার এই গ্যালাক্সি নিয়ে আবার আরেকটা গ্যালাক্সি, সেগুলো নিয়ে একটা, এর তো কোনো শেষ নেই। তো সেই সোর্স অফ পয়েন্টটা তো এখানে, এক্ষেত্রে আমরা একা আছি এটা মানার কোনো কারণই নেই, এবং আমাদের থেকে অনেক উন্নত কেউ আছে এটা একদম ধরেই নিব। একটা তো গ্রহ নাকি পাওয়া গেছে, নেবুলা। তুমি কেপলার 22b এর কথা বলছো? না, কেপলার 22b তো পাওয়া গেছে, ওটা হ্যাবিটেবল জোনে আছে, কিন্তু ওটার একটা সমস্যা হচ্ছে, ওটা আবার মানে নিজের চারিদিকে ঘোরে না। নিজে সূর্যের চারিদিকে ঘোরে না? হ্যাঁ না, হ্যাঁ, পড়েছি। সূর্যের চারিদিকে ঘোরে, নিজের চারিদিকে ঘোরে না, মানে Axial- একদিকে রাত দিন রাত্রি একদিকে হবে না, দিন, দিন রাত্রি constant। হবে না, রাইট। হ্যাঁ, তাহলে সেইটা আবার সমস্যা হয়ে যাচ্ছে। এখন অবধি সেটা জানা গেছে, যদিও সেটা এতটাই আলোকবর্ষ দূরে যে এখন অবধি তার, কারণ এগুলো কেমন করে বিচার করে, ও ও যে তারার চারিদিকে ঘোরে, সেই তারার যে আলো কতক্ষণ বাদ বাদ সেটাকে আমরা ধরতে পারছি, তার ফ্রিকোয়েন্সিটা কতক্ষণে ধরতে পারছি না, সেই চিন্তা করে কিন্তু ওইগুলোকে ওই ক্যালকুলেশন বিচার তৈরি করে। হয় কত কিলোমিটার দূরে। হ্যাঁ, তো আমরা যতটুকুনি করতে পেরেছি তাতে, এই এখন এখান থেকে যদি কেপলার 2b বা আমি অত দূরও যাওয়ার দরকার নেই, শনির যে উপগ্রহ আছে, টাইটান। হ্যাঁ, সেখানে পৌঁছাতে গেলেই তো আমাদের অনেক ইয়ে, আমরা ক্যালকুলেশন করছি এই সময়ে যাবে, আলোর গতি যদি নিতে পারি তবে গিয়ে আমরা এতটা সময় ওখানে পৌঁছে যাব। আলোর গতি নিতে গেলে জিনিসটাকে অনেক হালকা পাতলা হতে হবে, সেরকম জিনিস আমাদের নেই। এক্স্যাক্টলি। তাহলে আমি যেটা বলছি, যারা সেই সিভিলাইজেশন টাইপ 2, টাইপ 7-এ পৌঁছেছে, তারা তো ওই রকম করে আসবে না, তারা একটা পাথ তৈরি করবে যেখানে ডাইরেক্টলি চলে আসা যায়, মানে এইখান থেকে কিন্তু ওই টাইম ট্রাভেলের ব্যাপারটা আবার চলে আসছে।
আচ্ছা, এইখানটাতে যে ডাইমেনশনের ব্যাপারটা হলো, এটাকে একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি ব্যাপারটা, তুমি ধরে নাও কোনো পোকা বা কুমির। কুমির সবসময় বুকের ওপর ভর দিয়ে চলে, তো কুমির সবসময় লেন্থ আর ব্রেথটাকেই দেখতে পায়, ও কিন্তু হাইটটাকে মেজার করতে পারে না, কারণ ও উঠে দাঁড়াতে পারে না। হুম এরকমভাবে যদি আমরা কোনো ভাবো ফোর্থ ডাইমেনশনের বিং বা ফিফথ ডাইমেনশনের বিং, যেহেতু আমরা ওই ফিফথ বা ফোর্থ ডাইমেনশনটাকে এখন বুঝতেই পারছি না আমার হুম বডির জন্য বা আমার মাইন্ডের জন্য, তাই জন্য আমি ওটাকে ফিলই করতে পারছি না। হুম তো এরকমভাবে আমরা ওই ডাইমেনশনটাকে ছুতে পারি না। এই জন্য আমাদের যেটাকে বলা হয় যে মহাপুরুষরা সিদ্ধি লাভ করেছিলেন, হুম মেবি বেসিক্যালি মহাপুরুষরা হয়তো সেই ডাইমেনশনগুলোকে ডিসকভার করতে পেরেছিলেন, যেটা আমরা পারছি না। ঠিক বললাম তো? একদম ঠিক। আমার হিসেবে এটাই ঠিক মনে হয়। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে আমরা ভগবান বিষ্ণু আছেন, হুম শিব আছেন, বলা হয় যে 10 নম্বর মাত্রায় 10th ডাইমেনশনে বিষ্ণু থাকেন, নারায়ণ থাকেন, হুম তার কোনো আকার নেই। হুম আমাদের কিন্তু ভগবান যে মানে সনাতনের যে মেন যে মানে থিওরি, তাতে কিন্তু ভগবানের কোনো আকার সেই হিসাবে বলা নেই, তাই না? আমরা আকারটা এই কারণেই করি, কারণ যে কোনো জিনিস যদি আমরা মনের মধ্যে তাকে উপাসনা করতে চাই, তাকে চিন্তা করতে চাই, তার একটা রূপ আমাকে ধরতে হয়, হুম না হলে কিন্তু আমি সেটাকে মনের মধ্যে স্থান দিতে পারবো না। এক্স্যাক্টলি, এই জন্য কি মানুষ এই জন্যেই আনা ইমেজগুলোতে হয়েছে। বেশি পছন্দ করে। একদম। খেয়াল করে দেখবে তোমাদের কোনো জিনিসকে মনে রাখতে, লেখা যদি মনে রাখতে সুবিধা নাও হতে পারে, কিন্তু যদি সেটা একটা ছবি হয়, তোমার সেটা মনে রাখতে খুব সুবিধা হবে। হুম, একদম ঠিক। আর এই মানে আমি যেটা বলছি যে 10 মাত্রায়, হুম 10 মাত্রায় গিয়ে আমরা বিষ্ণুকে উনি ওখানে থাকেন, তার নিচে মানে 6 নম্বর মাত্রায় ব্রহ্মা থাকেন, এরকম আমাদের আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি এরকম ভাবি যে আমাদের ফিজিক্সে পড়ানো কি হয়, শক্তির কোনো সৃষ্টি হয় না, শক্তির কোনো মৃত্যু হয় না, শক্তি কোনো আকার হয় না। শক্তিকে তাহলে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু একটা পাত থেকে আর আরেকটা একটা পাতে পাথে যায়। রূপান্তরিত করা যায়। হ্যাঁ, মানে তুমি তাপ একদম। শক্তিকে ইলেকট্রিসিটিতে তুমি একদম রূপান্তরিত করতে করে পারবে। করতে পেরেছি, রূপান্তরিত, করতে পেরেছি। তাহলে সেই এক্স্যাক্টলি। শক্তি মানে যিনি দশমাত্রায় মানে আছেন, দশমাত্রায় যিনি বিরাজ করেন, সেই শক্তিকে তাহলে আমি কীরকম করে বিচার করব? সেইটাই তো হিসেবে আসছে আমাদের এখন। সেই শক্তি আমাদের মধ্যে দিয়ে আসে, তবেই আমাদের সব কিছু সভ্যতা চালনা হয়, সব কিছু সভ্যতার সব কিছু চালনা হয়। তাহলে সেটার তো কোনো আকার নেই। হুম তো সেটাই তো বলা হয়েছে, ভৌতবিজ্ঞান তো আমরা তাই পড়েছি হ্যাঁ, যে এক্স্যাক্টলি শক্তির কোনো আকার নেই। প্রত্যেকটা এক্স্যাক্টলি। মিলে যাবে আমাদের সনাতনের পুরাণ বেদ যাই বলা হোক না কেন, এগুলোতে যা বলা হয়েছে এগুলো কিন্তু সবটাই আমার মনে হয় আমরা এখন যে রিসার্চ করছি সেই সায়েন্টিফিক যে মানে কলার বেস্ট পুরোপুরি, আমার কাছে তো তাই মনে হয়। একটা জিনিস পুরো সামারাইজেশনে আমি এটা পড়েছিলাম, এই জন্য তোমার সাথে ডিসকাস করছি। তোমার কি বিশ্বাস, তুমি কই মিল গয়া সিনেমাটা দেখেছো? হুম। ওখানটাতে যখন এলিয়েনটা চলে গেছিল, পুলিশ দেখেছো সার্চ করতে যখন এসছে, হ্যাঁ। একটা গোল চক্র দেখতে হুম পেয়েছিল। আমরা যখন ভগবানের মূর্তি বিশ্বাস করতাম না, তার আগে ভগবানের যন্ত্র দিয়ে পুজো করা হতো, হুম সেগুলো কিন্তু এরকম গোল চক্রের মতনই। হুম। তো তুমি কি বিশ্বাস করো যে ভগবান কোনোভাবে এলিয়েন হলেও হতে পারে? ভগবান এলিয়েন শব্দটা না মানে আমরা দিয়েছি, মানে অন্য গ্রহের প্রাণী। ভীমগ্রহী হ্যাঁ, ভীমগ্রহী। তাকে আমরা মানে ব্যাপারটা হচ্ছে যে তাকে এরকমভাবে ছোটো করার কোনো মানে নেই, কিন্তু এলিয়েন কেমন টাইপের দেখতে হবে এরকম নয় ব্যাপারটা। তাদের অনেক উন্নত যন্ত্র থাকতে পারে, মানে তাদের সেই প্রযুক্তি, তারা সেরকম ক্ষমতার অধিকারী, তবেই না আমি তাকে ভগবান বলে মনে করার কথা আমি ভাবছি। আমি কারুর মানে বিশ্বাসে আঘাত করছে না, এটা আমার বিশ্বাসের কথা বলছি। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে তাহলে সেই চিন্তা করলে আমি মানে আমি বলতে চাইছি যে তাদের কাছে সেই যুক্তিটা, সেই প্রযুক্তিটা রয়েছে। ওই যে বলছিস চক্রটা, হুম চক্রটা যেটা বলছিস, ওই চক্রটা কিন্তু এখন অনেক রকমের মানে পড়াশুনো বেরিয়েছে, যেমন জ্যোতির্বিদ্যা কিংবা বাস্তুশাস্ত্র, এই সব কিছুতে
এই পুজো করা কিংবা পড়তে গেলে কিংবা আগে ভগবানের পুজো করতে গেলে আমরা ওই মানে সামনে একটা মানে চক্র কাটতে হতো, হুম হুম এখানে হুম হুম। কাটতে হয় না, হ্যাঁ তাতে হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বসানো হয়। হুম। তাহলে সেই চিন্তা করলে কিন্তু ওটা ওই ওই জিনিস মানে ওই চক্রগুলো ওই রকম থেকেই এসেছে, এটা না বিশ্বাস করার কোনো কারণ তো মানে মানুষ নেই। হয়তো কোনো কালে দেখেছে যে হ্যাঁ ভগবান দেখেছে তো। আসলে এই জিনিসটা হতো। হ্যাঁ তো সব কিছুই তো চেঞ্জ হয়, মোশানে আছি আমরা, কিন্তু মোশানে আমরা, কিন্তু মোশানে আমরা ভাবছি যে আমরা কনস্ট্যান্ট পৃথিবীতে আছি। হ্যাঁ আমরা কনস্ট্যান্ট, মানে পৃথিবীটা কনস্ট্যান্ট, কিন্তু এটা যে ইলিউশন নয়, এটা কিছুক্ষণের জন্য একটা ভার্চুয়াল জায়গা তৈরি করা হয়েছে। কারণ ব্রহ্মার একদিন হয় 1000 কত বছরে একদিন হয়। বাপরে। হ্যাঁ তাহলে সেই চিন্তা করলে সেইটাই তো আমরা এই যুগগুলো কাটাচ্ছি। পৃথিবী একটা আচ্ছা ইলিউশন তৈরি করে রেখেছে যাতে করে এইটা দিয়ে একটা তাদের মানে তাদের অন্য কোনো একটা প্ল্যান আছে, এইটা দিয়ে সেটাতে তারা যাবেন। আচ্ছা। তো আমরা জানবো সেটা, অবশ্যই সেরকম কিছু থাকতে পারে, আমার তো আমি একদম বিশ্বাস করি। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের যত রকমের পুরনো মন্দির বা মানে স্থাপত্য বা এরকম আছে, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে আমরা অনেক রকমের ছবি দেখতে পাই যেগুলো উম, সেই সময়তে নেই, ছিল না। হুম হুম তাহলে তারা কোথা থেকে সেই ছবিগুলো পেল? হুম। যেমন করে তুই বলছিস যে ওই রকম একটা কোনো স্পেসশিপ এসেছিল, সেই যে চক্র তার থেকে পুজোর জিনিস এসছে, মানে পুজোর পদ্ধতি বা বাস্তুশাস্ত্রের যে চক্রগুলো হয়। তো আমরা সেইটা সেখানে সেই মন্দিরের যে সাউথ ইন্ডিয়ার এক একটা মন্দির পাওয়া গেছে সেখানে দেখেছিস ওই যে সাইকেলের মতন, না সাইকেল ঠিক নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় হ্যান্ডেলটা ধরে, এরকম পা দিয়ে ঠেলে তারপর যেতে হয়, পা দিয়ে ঠেলে যেতে হয়, ওই ধরনের জিনিস বা সাইকেলের ছবি। তারপরে মিশরের পিরামিডে মিশরের পিরামিড, এটা বলতে প্লেনের চাইছি, ছবি আছে, মিশরের পিরামিডে হেলিকপ্টারের ছবিও ওই আছে। মানে জলের তলা দিয়ে যাচ্ছে। সাবমারিন। হ্যাঁ না, জলের সাবমেরিন নয়, জলের আচ্ছা তলা দিয়ে যাচ্ছে একটা ওই ট্যাঙ্কি, আমাদের মন্দিরে অনেক মন্দিরেও আছে আচ্ছা। এরকম, মানে অক্সিজেনের যে সিলিন্ডারটা গায়ের সঙ্গে লাগানো যাচ্ছে পাইপের মতন দেওয়া। এই কিছুদিন আগেই আমি একটা উম, মানে পাবলিক ইয়েতে দেখছিলাম, পাবলিক ডোমেনে, যে ওটা দেখাচ্ছে। তাহলে তখন তো আমাদের হিসাবে আমরা যদি আমরা বই পড়ি, যেটা আমরা বই পড়ে পড়াশোনা করে শিখেছি যে এতটা সময় এইটা আবিষ্কার হয়েছে, এই হয়েছে, এগুলো সব অলরেডি আগে হয়ে গেছে কিনা আমরা কি করে জানবো? তাহলে কে সেটা করে দিয়ে গেল? আমরা তো তখন অত উন্নত ছিলাম না। তুই মিশরের পিরামিডের কথা ভাব, মিশরে বাইরের টেম্পারেচার কত? 45 থেকে পঞ্চাশ ভীষণ ভীষণ ডিগ্রি গরম, মরুভূমি এলাকা তো। হ্যাঁ 45-46 হ্যাঁ কমন। হ্যাঁ, মানে ওই বাইরেটায় পিরামিড যেখানে আছে তার বাইরেটায় টেম্পারেচার কত? 45। অনেক বড় পড়াশুনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, এমনি আমি নর্মাল হিসেবেই বলছি মানে সবাইকেই। তাই আমি 40-45 ডিগ্রি কি 50 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকে, কিন্তু পিরামিডের ভেতরে অলওয়েজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বিলং করে। কেমন করে? না কোনো এসি আছে, না মিথেন গ্যাসের কিছু করা, না কোনো ব্যাপার, কীরকম করে কে টেকনোলজিটা তৈরি করে দিয়ে গেছিলো? সেই সময় তো কোনো সেরকম কোনো মানে সভ্যতাও নেই যে তৈরি করে দিয়ে গেছিলো কিনা, মানে আমরা করেছি সেটা কোনো হুম। প্রমাণ আসছে না। যদি তুই যুগ উপযোগী হিসেব করিস, তাহলে আমার এটাই মনে হয় এই যে কেউ না কেউ সেই সময়তে আমাদের সাথে হাত মিলিয়েছিল এইগুলো তৈরি করার জন্য, বা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। হুম হুম অন্য কোনো তারার যে গ্রহ তার থেকে আসেনি, কারণ মিশরের 3টে পিরামিড যদি অ্যালাইন করিস, 3টে তারার সঙ্গে হুম ওটা হুম অ্যালাইন থাকে। হুম হুম। তাহলে সেইখান থেকে কোনো 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 সভ্যতা যে তখন আমাদের থেকে, তখনই তারা এতটা উন্নত, এখন তারা তাহলে কোন কোন টাইপে গেছে তাহলে বুঝে নে ব্যাপারটা। তাহলে আসেনি এটা কোনো মানে হয়? এটা তো অবশ্যই তাহলে এসেছিল, আচ্ছা। আমি তো বিশ্বাস করি। একটা থিওরি, মানে আমি ওটা পড়েছিলাম কিছুদিন আগে, যে ওই যে জাদুর কনসেপ্টটা দেখাচ্ছিল না, যে ও সূর্য থেকে আলো নিচ্ছে। হুম কিছু কিছু লোকেরা, বিজ্ঞানী বলবে না, কিছু কিছু লোকেরা এই মতাদর্শটা দিচ্ছে যে হয়তো কোনো পর্যায়ে মানুষ এত উন্নত হয়ে যাবে, ওরা নিজেদের বডিতেই ক্লোরোফিল বানাতে পারবে। মানুষ আর কিছু আর খেতে ক্লোরোফিল প্রয়োজন। বানানোর দরকার নেই, যেটা আমার দরকার সেটা হ্যাঁ, আমি সূর্য বলছি। থেকে মানুষ শক্তি নিতে পারে ডাইরেক্ট, মানুষের আর কিছু খাবার প্রয়োজন পড়বে না। হুম। তাহলে আমি তো বলছি তো যে টাইপ 2 টাইপ 3 কখন? কখন? কখন যখন আমি আমি যখন অন্য কোনো একটা জায়গায় যাব, যেখানে আমি আমার চালনের জন্য যে এনার্জি দরকার সেটা পাচ্ছি না, ওখানে গিয়ে আমি অন্য
অন্য ওখানে যে মানে এনার্জিগুলো আসে সেইগুলোকে আমার ভেতরে নিয়ে ইউটিলাইজ করতে পারছি, মানে আমার মতো করে তৈরি করে নিতে পারছি আমার শরীর চালনার জন্য, আমার দৈনন্দিন জীবন চালনার জন্য। তবেই তো গিয়ে টাইপ 2 টাইপ 3 ওপরে আমরা যাচ্ছি। আচ্ছা তো আমি সেটাই তো বলছি, আমার কথাটাতেই কিন্তু আলটিমেটলি সবাই আসবে একটা সময়। আচ্ছা, এইটা থেকে একটা ভালো থটস বেরোলো। আমি ভুল হলে আমাকে ঠিক করে দেবে। ধরো আমরা একটা স্পেসশিপ নিয়ে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে যেতে আমাদের অনেক দিন সময় লাগবে। মানুষের কাছে এত সাধন নেই যে মানুষ নিজের সবজি নিজে ওগাতে পারবে, সেইখানটাতে নিজের ফল সবজি নিজে রোপণ করতে পারবে। তখন মানুষকে এমনভাবে বিবর্তন হতেই হবে যে মানুষ নিজের শরীরেই নিজের খাদ্য তৈরি করতে পারে। জাদুর কনসেপ্টটা কি মিলে যাচ্ছে? হ্যাঁ, মিলে যাচ্ছে না তো। সিনেমাগুলো যেটা যারা তৈরি করে তারা তো পড়াশুনো করেই তৈরি করে, তাদের তো সেই সেই জায়গাগুলো তৈরি করে মানুষে। একটা সময়ে আমরা ভাবতাম, ইস, এখানে আছি আমি, আমি আমেরিকাতে যদি আমার কোনো আত্মীয় থাকে তার সাথে কথা বলবো, কেমন করে সম্ভব? ভেবেছি, মোবাইল এসছে, আমার খাবার পচে যাচ্ছে একটা, আমি কি বলছি, এটা তো মানুষের পুরো ব্যাপারটা, এগুলো পুরো মোশনের ওপরে আছে, পুরোটাই মুভেবল, এক জায়গায় নেই, এক জায়গায় নেই। একমাত্র একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা শক্তিটাকে ছেড়ে দিয়ে এই এই শরীরটা ছেড়ে দিয়ে শক্তিটা রিলিজ হয়ে যাবে, এইটা ছাড়া, যেটাকে আমরা মৃত্যু বলি, এইটাই একমাত্র কনস্ট্যান্ট, আর কিছু কনস্ট্যান্ট নয়। আমি জন্মাবো কিনা ঠিক নেই তো, কিন্তু মরবো এটা কিন্তু শিওর। দারুণ কথা। হ্যাঁ, আমি দারুণ আমি কথা, কিন্তু আমি দারুণ কিন্তু কথা। মরবই। তা না, আমি আমি যে শক্তিটা মানে যে এনার্জিটা আমাকে দিয়ে পাঠিয়েছেন ভগবান, সেই সেই শক্তিটা কিন্তু আমি রিলিজ একসময় আমাকে করতেই হবে। কারণ সেই শক্তিটা যে আমার শরীরকে চালনা করবে, আমার শরীরেরও ক্ষমতা সেই অবধি সীমিত যে আমি ওই শক্তিটা দিয়ে যে চালিত হব সেটা একটা সময় হতে পারবো না। মানে শক্তিটাকে ছেড়ে দিতে হবে, আমার এই আধারটা মানে আমার এই শরীরটা আমাকে ছেড়ে দিতে হবে। একদম। তাহলে মৃত্যুটা কিন্তু কনস্ট্যান্ট, যেটাকে আমরা মৃত্যু বলি, অর্থাৎ মৃত্যুটাই, আমি যদি জানি যে মৃত্যু সত্য, তাহলে আর মৃত্যু আমার এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি। এবার কি হবে জানো, তুমি যে এই লাইনটা বললে এটা দিয়ে শর্টস বানানো হবে। আচ্ছা, তুমি বিবর্তনবাদে বিশ্বাস করো? আমি বিবর্তনবাদে বিশ্বাস, মানে পড়াশুনো করেছি বিবর্তনবাদ হ্যাঁ, মানে নিয়ে, আমি যেটা লিখেছি, নম্বর পেয়েছি, কিন্তু যেটা আমাদের বায়োলজি বিবর্তনবাদটা বইতে, সবটা ঠিক নয় আমার মনে হয়, বায়োলজিতে কিছুটা। যেটা পড়ানো হয়েছিল সেরকমই বলা হয় যে বিষ্ণুর যে 10 অবতার আছে, যেমন মৎস্য কুর্ম বরাহ, তারপরে নৃসিংহ, তারপরে যেই পরবর্তীকালে যে পর্যায়গুলো এলো, বলা হয় যে সেইগুলোকে বিবর্তনবাদের তত্ত্ব হিসাবে ডিপিক্ট সেটা করা এখন হয়। সবাই ভাবছে, হ্যাঁ। আমাদের মুনি ঋষিরা তো কবেই বলে গেছেন, কবেই তো বলে গেছেন, আমাদের জল দিয়ে সব, মানে আমাদের জল দিয়ে প্রাণের সৃষ্টি, জল দিয়ে প্রাণের সৃষ্টি, তাহলে জল দিয়ে যদি প্রাণের সৃষ্টি হয়, তাহলে এইবার বিষ্ণুর অবতার জল, তারপরে জল থেকে স্থলেও শ্বাস নিতে পারবে, জলেও শ্বাস নিতে পারবে, এরকম আসছে। তারপরে জল মানে শুধু স্থলে শ্বাস নিতে পারবে এরকম এলো, আকাশে শ্বাস নিতে পারবে এরকম এলো। তুই একটা করে অবতারগুলো যদি নাম করিস, দেখবি ওই হিসাবে মিলে যাচ্ছে। হুম। একটা করে নাম তুই নিজে মনে করবি, যারা জানেন তারা মনে করুন, দেখুন, মিলে যাবে ব্যাপারটা। মানে কচ্ছপ, মানে কচ্ছপ, ফার্স্টে আমরা তো হ্যাঁ, তো করি আমরা, দেখো হ্যাঁ, মাছ, ফার্স্টে এলো মৎস্য। মৎস্য মানে জল দিয়ে তো ইয়ে হলো, মানে ওটা বিবর্তন না, মানে মানে ব্যাপারটা হচ্ছে একটা সিম্বলিক হিসেবে দেখে এগুলোকে জ্ঞানটাকে ধরতে হবে, সিম্বলিক হিসাবে দেখে। মাছ শুধুমাত্র জলেই শ্বাস নিতে পারে, জল থেকে ইয়ে তৈরি। তারপরে কচ্ছপ আসছে, কচ্ছপ, কচ্ছপ জলেও শ্বাস নিতে পারে, স্থলেও শ্বাস নিতে পারে, এরকম করেই তো পুরোটা আসছে। তারপরে শুধু স্থলে আসছে, শুধু লাস্টে গিয়ে কল্কি অবতারে শেষ, সে সব কল্কি, ধ্বংস করে দেবে। সে না, কল্কি অবতারে এই কথাগুলো মানে এগুলো মানে ডাইরেক্টলি কল্কি অবতার আসবে, একটা যুদ্ধ হবে, আমরা এরকম ভেবে বসে থাকি, ব্যাপারটা কেন? কিন্তু এরকম নয়। পুরাণ তো তাই বলছে। এটা না, এরকম নয়। কল্কি অবতার মানে সে কল্কি মানে একটা রাক্ষসের মতো দেখতে কেউ এলো, হ্যাঁ। হ্যাঁ, সে আমরা তাকে ধ্বংস করছে, আমরা দেখছি যে বিষ্ণুর কোনো একজন অবতার এসছে, তাকে ধ্বংস করছে, এরকম ব্যাপারটা নয়। আচ্ছা। এটা সিম্বলাইজেশনের হিসেবে দেখতে হবে। মানে আমরা যে এত উন্নত হয়েছি, তার জন্য আমরা যে প্রযুক্তি তৈরি করছি সেগুলো তো আমরা হার্মফুলি কাজে লাগাচ্ছি সব জায়গায়। হুম। তো সেটা তো অলরেডি আমাদের পৃথিবীকে ধ্বংস করার জায়গাটা চলে এসছে। তো এইটা করে যে জিনিসটা হবে,
সেইটাকে থামানোর জন্য এটাকেই যদি আমি কল্কি ধরে নিই, কিন্তু সে কিন্তু খুব শক্তিশালী। আমাদের সনাতনের পুরাণে কিন্তু বলা আছে কল্কি এতটাই শক্তিশালী যে তাকে ধ্বংস করতে আমাদের নারায়ণ যে আসবেন, অবতার নিয়ে আসবেন, তো তিনি একা পারবেন না। আমাদের কিন্তু বলা আছে এটা। ওনাকে কিন্তু কারুর হেল্প লাগবে, ওনার এই যে চিরঞ্জীবী যারা আছেন আগে থেকে তাদের হেল্প লাগবে। মানে যেমন মানে রাজা বলি, তারপরে হচ্ছে বিভীষণ, অশ্বত্থামা, এনাদের হেল্প লাগবে। এই আরেকজন 8 নম্বর চিরঞ্জীবীরও নাকি কথাটা আসছে, মানে ওনার সঙ্গে মিলে তারপরে সব শক্তি দিয়ে এইটাকে থামাবে। মানে এই যে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি, এটাকে করে নতুন একটা সভ্যতার সৃষ্টি হবে। সেই জায়গায় এইগুলো তো আমরা পড়েই এসছি বিজ্ঞানে, যে একটা সভ্যতার সৃষ্টি হবে আর একটা সভ্যতা আবার সেটাও ধ্বংস হয়ে যাবে, তারও সৃষ্টি হবে, আবার ধ্বংস হবে, চলতেই থাকবে ব্যাপারটা। কিন্তু আমার কাছে পুরোটাই মনে হয় যেন এগুলো প্রিস্ক্রিপ্টেড, মানে আগে থেকে এগুলো কেউ না কেউ এগুলো স্ক্রিপ্ট করেই রেখেছেন। তারাই স্ক্রিপ্ট করে রাখেন যারা মানে ব্রহ্মাণ্ড, বিশ্বব্রহ্মাণ্ড, এই গ্যালাক্সি এত কিছু যে চালনা করতে পারে, মানে বিয়ন্ড টাইপ 3 টাইপ 4-এর পরে যারা আছেন, যারা তৈরি করেন ওখানে বসে। মানে এরকম অনেক জায়গায় কিছুদিন একটা পাবলিক ডোমেনে দেখছিলাম, এই যে এনার্জি পাওয়ার জন্য এরকম যদি কোনো সভ্যতা থাকে, যারা দেখা গেলো সূর্যের মতো কোনো একটা তারা আছে, সেই তারাটার চারিদিকে কোনো একটা স্ক্রিপ্টও তৈরি করেছে। মানে তার চারিদিকে ওইখান থেকে এনার্জিটা নিয়ে ওইটা আবার ওইখান থেকে এরা এনার্জিটা নিয়ে নিজেদের মতো কাজে লাগাচ্ছে। এটা কিন্তু এটা এটা আমরা এখন এটা কল্পনা করছি, কিন্তু এটা কেউ না কেউ করছে, কেউ না কেউ করছে। আমরা তো দেখতে পাচ্ছি না তাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, যখন দরকার যোগাযোগ করবে। তো আমাদের তো ভারতবর্ষে আগে টেকনোলজি হাই আমাদের ইয়েতে নেই তো। মহাভারতে যে যুদ্ধ হচ্ছে, ঘরে বসে উনি তো অন্ধ ছিলেন, উনি ওখানে গিয়ে দেখতে পারবেন না। ওখানে টিভির মতন দেয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে উনি বলছেন, ওনার নাকি অন্তর্দৃষ্টি ছিল, তাকিয়ে বলছেন। তো সেইটাই তো সিম্বলাইজেশন নয়, বেতার কিংবা দূরদৃষ্টি, মানে দূর থেকে দেখা যায়, মানে টিভি, টেলিভিশন, সেটাই তো সেটা নয়। আমরা কিরম করে জানছি? থাকতেই তো পারে। এত বড় অস্ত্র, এতটাই ক্ষমতাশালী অস্ত্র যে মানে আগুন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন তো সেগুলো আছে, সেগুলো তো হচ্ছেই, সেটার রূপটা অন্যরকম ছিল হয়তো। এইটাই ব্যাপার। আমার তো মনে হয় যে যা টেকনোলজি অলরেডি আমরা এগুলো। আচ্ছা, ব্যাপারটা তো আমরা এখন অবধি যা ডিসকাস করলাম বা পুরাণে যা লেখা আছে, তো একটা কোনো কিছুকে সিম্বলাইজ করে লেখা থাকে, যাতে ওই মুনি ঋষিরা, তখনকার দিন তো টিভি ছিল না যে এত বড় বোম ব্লাস্ট হয়েছে, তখন ওরা রূপক করে লিখতো যে সূর্যের মতন আলো ছড়িয়ে পড়লো, যাতে ওই ইন্টেন্সিটিটা বোঝা যায়। তো ধরো কল্কি অবতার কি এরকম হতে পারে? ধরো পৃথিবীতে খুব হাহাকার হয়ে গেছে একটা সময়, শ্বাস নেওয়াও দুষ্কর, আমি এটা সিম্বলিক বলছি ব্যাপারটা, শ্বাস নেওয়া দুষ্কর, মানুষ আস্তে আস্তে জম্বিতে পরিণত হয়ে গেছে, একে অপরকে মারছে। তখন কোনো একজন নেতা তৈরি হলো, যার নাম ধরে নাও মিস্টার কে। এবার সে পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার পাওয়ারের অ্যাক্সেস পেয়ে গেল, আর তার কাছে একটাই বাটন আছে, পৃথিবী আর বাসযোগ্য না, পৃথিবীকে শেষ করতেই হবে। আর এই নিউক্লিয়ার বোমগুলো বানাতে লেগেছে শক্তি, হনুমানজির, বা বিদ্যা লেগেছে বেদব্যাসজির মতন, এইগুলো দিয়েই তো বানানো হয়েছে। তো সিম্বলিকভাবে সে ওই একটা বাটন প্রেস করলো, এই নিউক্লিয়ার বোমগুলো সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়ে বিশ্বকর্মার টেকনোলজি পৃথিবীকে শেষ করে দিত, যাতে পৃথিবী আবার নতুন করে শুরু করতে পারে। এটাও কি হতে পারে? হ্যাঁ, পৃথিবী তো এটা তো অলরেডি কিছু বিজ্ঞানী এনারা তো এটা নিয়ে করছেন। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে মঙ্গল গ্রহের এক সভ্যতা ছিল, তো সেই সভ্যতারই এটা পৃথিবীটা কোনো অংশ কিনা সেটা কি আমরা জানি? জানি না, এটা হতেও তো পারে যে সেই সভ্যতাটাকে এখানে নিয়ে আসা হয়েছে। মানে একটা শিম্পাঞ্জি মানুষ যেমন, সেখান থেকে নাকি আমরা তৈরি হয়েছি, তাহলে কেউ তো হাতে ধরে ওটাকে করিয়েছে,
মানে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। নাহলে পৃথিবীর সব শিল্পাঞ্জি এখন হ্যাঁ, মানুষ হয়ে গেছে। এখন তো মানুষ হয়ে যেত, তো এখন অনেক শিম্পাঞ্জিকে কারা এই যে ভিডিওতে ভাইরাল হয়েছে, হ্যাঁ। আমি দেখছিলাম যে শিম্পাঞ্জিটা টিভি দেখছে, শিম্পাঞ্জি গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে আছে, তাহলে তাদের রেভলিউশন ইজ স্টার্টিং। তাহলে Starting. সেটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমরা কিন্তু হাতে ধরে তাদেরকে সেটা শেখাচ্ছি। হ্যাঁ। তাহলে আমাদেরকে হাতে ধরে কে কেউ শিখিয়েছিল তো সেটা কিন্তু শিখিয়েছিল আমরা আমাদের জানি না, হাতে করে, আমরা জানি আমাদের না। সেটা করিনি। আমরা তাকে বলি ভগবান বা ঈশ্বর। এইখানেই আমি আসতে চাইছি, কেউ এমন আছেন বা সেই সময়তে এসেছিলেন যে যারা মানে আমাদেরকে সেই সভ্যতা বা সেই জায়গাগুলো শিখিয়ে দিয়েছেন, সেগুলো তৈরি করে গেছেন। এবং পিরামিড হোক বা আমাদের এক একটা মন্দির আছে ভারতবর্ষে, পিরামিড অব্দি যাওয়ারই দরকার নেই। তোর এক একটা মন্দির আছে, মানে পোলটা মাটিতে ঠেকে নেই, কিছুটা মাটি থেকে ফাঁক। হুম। হ্যাঁ, হাওয়ায় দক্ষিণ ভাসছে। হ্যাঁ। না না, ওটা হাম্পিতে আছে খুব সম্ভবত, কর্ণাটকের হাম্পিতে আছে। হ্যাঁ, তো তো ও কীরকম করে হলো, কে করেছে, তখন কী টেকনোলজি, কী পড়াশুনো ছিল? তাহলে আমি অতদূর মানে ভাববো যে, তো সেইটা যে আমি যে কাউকে যে এটা বলবো না, কাউকে এটার জন্য রেসপন্সিবল করব না, এটা কীরকম করে পারি আমি? কাঠ থেকে মাথায় নিয়ে এটা তৈরি হয়েছিল। আমাদের যে এখন ওই মন্দিরের গায়ে বিশ্বকর্মা কিংবা অন্যান্য যে দেবদেবীর বা কোনো একজন রমণী সেই সময়কার, উনি হাতে মানে মানে ওখানে স্কাল্পচার করা আছে, তো ওখানে যেসব জিনিসগুলো নিয়ে করা আছে ওগুলোকে ভালো করে লক্ষ্য করলে তো আমার তো মনে হয় যে এখনকার যে মানে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, যে গ্যাজেটগুলো, সেই গ্যাজেটগুলো ওনাদের হাতে সিমিলার মানে সিমিলারিটি তো খুঁজে পাওয়া যায় যদি ভালো করে দেখা যায়। হুম সিমিলারিটি খুঁজে পাওয়া যায় না? হুম হুম। তাহলে একটা সভ্যতা থেকে আর একটা সভ্যতার সৃষ্টি হয় না? অবশ্যই সেটা হয়, একদম। আমি তো একটু বিশ্বাস করি ভগবান মানেই আমি সেটা মেনে নেব যে উনি সুন্দর একজন, মানে পৈতে আছে গায়ে, হ্যাঁ, তাকে ব্রাহ্মণই হতে হবে এরকম কোথায় লেখা আছে? ব্রাহ্মণ মানে পৈতে মানুষ নয় তো, ব্রাহ্মণ মানে যার ব্রহ্মজ্ঞান হয়েছে। তো ব্রহ্মজ্ঞান তো ব্রহ্মার হয়েছে, হুম তবেই না তিনি ব্রহ্মা, হুম তাই না? তিনি বলে এক একটা ব্রহ্মাণ্ড দেখার জন্য এক একজন ব্রহ্মা। এটা নারায়ণ এটা করে দিয়ে গেছে। হুম। হ্যাঁ, এক একটা ব্রহ্মাণ্ড দেখার জন্য এক একজন ব্রহ্মা, এরকম অনেক ব্রহ্মা আছে। মানে এইখানে যেটা আসছে সেটা হচ্ছে প্যারালাল একটা ইউনিভার্সাল একটা সিস্টেমের, মানে একটা জায়গা আছে প্যারালাল ইউনিভার্স। মানে আমি এখন যেটা করছি, হুম। কেউ না আরেকটাকে ওই সেম জিনিসটা করছে। এইটা আমাদের কৃষ্ণের লীলার মধ্যে রয়েছে, যে আহ, উনি মুনি এসে দেখছেন যে কৃষ্ণ একটা বাচ্চা গরুর সাথে খেলছে, কিন্তু আবার অন্য জায়গায় গিয়ে আরেকজন মুনি, কৃষ্ণ ওখানেও বাচ্চা একজন গরুর সঙ্গে খেলছেন। একই জায়গায় দুটো বিলং করে কীরকম করে? আমাদের এই প্যারালাল ইউনিভার্সের অনেক আগে আমাদের হিন্দু ধর্মে আছে। ভালো করে, আমার এটাই সবার কাছে বক্তব্য, ভালো করে মানে সনাতনে যদি ভালো করে পড়া যায়, এখনকার যে সায়েন্টিফিক রিভিলগুলো হয়, অর্ধেক কি বেশিরভাগটাই প্রায় চিন্তাভাবনা যা কিছু হোক, ওইখান থেকেই মানে সে পেয়ে যাবে, অনেকটাই পেয়ে যাবে। বিমানা আমাদের আছে তো, বিমান মানে বিমান এরোপ্লেন। সূত্র। হ্যাঁ, রাবণ যখন সীতাকে নিতে গেছিল তখন ও পুষ্পক বিমানেই গেছিল। রাবণের কিন্তু ওটা নিজস্ব নয়, জানিস তো? ও কিন্তু ওর শ্যালকের কার একটা কাছ থেকে ওটা নিয়েছিল, তাকে মানে ছিনিয়ে নিয়েছিল আচ্ছা, পুষ্পক রথটা। যাই হোক, সেটা অন্য গল্প। এটা আরেকটা। হ্যাঁ, তো আরেকটা গল্প আমি শুনেছিলাম যে যখন একবার ব্রহ্মা বিষ্ণুর সাথে দেখা করতে এসেছিলেন বৈকুণ্ঠে, তো দ্বারপালকে বলেছে যে আমি ব্রহ্মা দেখা করতে এসেছি, তখন যে দ্বারপাল সে গেছিল ভেতরে, বিষ্ণুর সাথে কথা বলেছে, ফিরে এসে জিজ্ঞাসা করছেন যে আপনি কোন ব্রহ্মা? হ্যাঁ, এবার ব্রহ্মা বলছে যে আমি তো একটাই আছি। তখন বিষ্ণু বলছেন না, অনন্ত ব্রহ্মা আছে। হ্যাঁ, অনন্ত ব্রহ্ম, কিন্তু কিন্তু অনন্ত ব্রহ্ম, ব্রহ্ম, হ্যাঁ, যেটা মানে আমরা তো অদ্বৈত ব্রহ্মাদেব জানি। অদ্বৈত অদ্বৈত হ্যাঁ, মানে ব্রহ্মা পুরাণে রয়েছে অনেক আছে, অনন্ত যেটা ব্রহ্ম। তুমি বললে। তো কেমন লাগছে খুব ভালো লাগছে। আমি আজকে? এসব কথাবার্তা বলতে আমার খুবই ভালো লাগে। এগুলো আমার মনের মধ্যে, আমি কারুর কাউ মানে যে কোনো তার ভগবানে অবশ্যই বিশ্বাস করুন, তার যিনি মানে পূজ্য আছেন, উপাস্য আছেন, তিনি অবশ্যই করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো আমার বিশ্বাস, আমি তাকে কিন্তু মানে শ্রদ্ধা করেই বলছি। শ্রদ্ধা তো করতেই হবে, সে অনেক বেশি হাই টেকনোলজির মানুষ, তো তাকে এক্স্যাক্টলি আমি মানে এক্স্যাক্টলি মানুষ বলা ভুল, মানে
অনেক টেকনোলজি হাই সৃষ্টিকারী, তো তাকে তো আমাকে শ্রদ্ধা করতেই হবে। তো আমি মানে কতগুলো রীতি রিবাজের শুধুমাত্র একটুখানি একটু এক্স্যাক্টলি, একটু তাকে আলাদা। দেখাও যায় না, তাকে ছোঁয়াও যায় না, শুধু বিশ্বাস করতে হয়। তো একদম ছোঁয়া যায় না নয়, ছোঁয়া যায়, আমাদের সেই ক্ষমতাটা নেই, কারণ আমরা আমরা সেই মাত্রাতে পৌঁছাতেই পারি আমরা না। মাত্রাতে পৌঁছাতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। তো কেমন লাগলো তোমার আজকের আমার পডকাস্ট? ভালো লাগলো। অন্য কোনো বিষয়ে কোনোদিন কোনো আলোচনা হলে আবার হ্যাঁ, আসবো, ভালো লাগলো। অনেক কটা বিষয় তোমার সাথে আলোচনা করা হবে ইন ফিউচার। আর আজকের পডকাস্টটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম কন্টেন্ট মিস হয়ে গেলে অনেক কিছু মিস করবেন। থ্যাংক ইউ।